তো সম্পূর্ণ মলডোভাতে চলছে একটা সিভিল ওয়ার। তো সৈন্যরা তো ইনসার্জেন্টদের সাথে লড়ছে, তবে এরই মধ্যে এসে পড়েছে আর একটা বড় বিপদ। সেই সৈন্যরা যে হাইপার স্পেকট্রাল গুলো ব্যবহার করছিল, সেগুলোর মাধ্যমে তারা এক টাইপের এন্টিটি লক্ষ্য করতে পারে। সেগুলো ভূত না এলিয়েন কেউ জানে না, যেগুলো একটার পর একটা সৈন্য এবং সাধারণ মানুষদের হত্যা করে যাচ্ছে। আপনারা ইন্টারনেটে বা কম বেশি সোশ্যাল মিডিয়াতে এই সিনেমার ক্লিপস হয়তো দেখেছেন। অ্যান্ড হাউ স্টুপিড আমি যে এই সিনেমাটা এতদিন ধরে আমার নজরের বাইরে ছিল। সিনেমার নাম হচ্ছে স্পেকট্রাল, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি ভূত, আত্মা। স্পেকট্রাল হচ্ছে 2016 সালের একটা সাইফাই অ্যাকশন সিনেমা। তো যেখানে সাইফাইয়ের কথা আসছে সেখানে আমি তো নাক গলাবই। তো বন্ধুরা, শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি স্পেকট্রাল সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো যেমনটা বললাম যে দেশ জুড়ে একটা সিভিল ওয়ার চলছে। সার্জেন্ট ডেভিস, যিনি একজন ডেল্টা ফোর্স, একজন সাহসী যোদ্ধা, সে তার ইউনিটের থেকে আলাদা হয়ে গেছে। এই মুহূর্তে সে সম্পূর্ণ একা এবং তাকে বলা হয়েছে অপেক্ষা করতে যতক্ষণ না ব্যাকআপ আসে। তবে সে অপেক্ষা করবে না, নিজের রাস্তা নিজেই বানানো শুরু করে। আর এরকমই যেতে যেতে সে একটা বিল্ডিং এ পৌঁছায় যেখানে সম্ভবত কিছু রিফিউজিরা আশ্রয় নিয়েছিল। আর সেখানে বহু মানুষের মৃতদেহ সে দেখতে পায়। বহু বলতে মোটমাট সেই বিল্ডিং এর সবাই মরে গেছে, তবে তাদের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই। যাদের চোখটা খোলা এবং দেখে মনে হয়েছে যেন ফ্রস্ট বাইটে তারা মারা গেছে। সো সেই সার্জেন্ট ডেভিস সে এক টাইপের হাইপার স্পেকট্রাল গোগলস ব্যবহার করছিল। কি সেই জিনিসটা? সেটা এক টাইপের অ্যাডভান্স গোগলস, যেটার মাধ্যমে আপনি রিয়েল টাইমে আপনার চারপাশে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলোকে দেখতে পারবেন। মানে বেসিক্যালি যে ছবিগুলো প্রসেস করতে আমাদের অনেক সময় লাগে, একই সাথে যে জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পাই না বা আমাদের ব্রেন যেটাকে প্রসেস করতে পারে না, সেটা সেই গোগলসটা রিয়েল টাইমে প্রসেস করে আপনাদের দেখায়। এবং এই গোগলসগুলো এই যুদ্ধতেই সৈন্যদের অনেক সাহায্য করছে। তবে সার্জেন্ট ডেভিস তার চোখের সামনে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারে, যেন এক টাইপের এন্টিটি, কোনো আত্মা বা কোনো ভূত বা এলিয়েন যে নড়াচড়া করছে। আর এবং অবশ্যই খালি চোখে তাকে দেখা যাচ্ছে না। বেশ কিছুটা সময় পরে সার্জেন্ট ডেভিস বুঝতে পারে যে সেই জিনিসটার আকারটা অনেকটা মানুষদের মতন এবং সে লিটারালি মুভ করছে এবং সে সার্জেন্ট ডেভিসের শরীরের এপার ওপার চলে যায়। সার্জেন্ট ডেভিস অর্থাৎ সেই সৈন্যটা তৎক্ষণাৎ সেখানে মারা যায়। তারপর আমাদের গল্পের মেইন ক্যারেক্টারকে আমরা দেখতে পাই ডক্টর মার্ক ক্লাইন, একজন ইঞ্জিনিয়ার, একজন সায়েন্টিস্ট, যিনি ডারপার হয়ে কাজ করে। ডারপা হচ্ছে আমেরিকার একটা ডিফেন্স এবং রিসার্চ এজেন্সি। সো মার্ক ইদানিং একটা প্রজেক্টের উপরে কাজ করছে এবং একটা সেই পুরনো প্রিন্টারের কার্ট্রিজ ব্যবহার করে সে এক টাইপের লেজার ব্যবহার করেছে, যেটা যে কোনো অবজেক্টকে একদম মাইক্রোওয়েভ করে গলিয়ে দিতে পারে। প্রথম টেস্টে তারা একটা বড় আইস কিউবের উপরে করেছে, তবে এই যন্ত্রটা গাদের উপরে ইউজ করা হবে সেটা তো আমরা জানি না। অনেকে বলছে যে আমরা শত্রুপক্ষের জলকে শুকিয়ে দিতে সাহায্য করব, তবে আমরা প্রত্যেকেই জানি যে যুদ্ধে অস্ত্র কাদের এগেনস্টে ব্যবহার হয়। মার্ক কখনোই চায় না যে তার আবিষ্কারগুলো এরকমভাবে স্পয়েল হোক বা সেগুলোকে মিস ইউজ করা হোক। তবে যুদ্ধ লড়াই এই জিনিসটা খুবই নোংরা। মার্কের বস ডক্টর মিন্ডেলা সে জানে যে আমাদের এটাই তো কাজ। যুদ্ধ অবশ্যই একটা নোংরা জিনিস, তবে প্রফিটেবল বিজনেস। তবে মার্ককে কে বোঝাবে? সেই অ্যালবার্ট আইনস্টাইনের সেই ডায়লগগুলো দিয়ে দেয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা কোন অস্ত্র দিয়ে লড়বো এটা তো জানি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধে আমরা অবশ্যই লাঠি এবং পাথর দিয়ে লড়বো। কথার অর্থ হচ্ছে যে আমাদের পৃথিবীর হয়তো আর কিছু বাকি থাকবে না, এবং যাই বা থাকবে আমাদের লড়ার মতন হয়তো আর কোনো জিনিস থাকবে না। মোটমাট মার্ক এই যুদ্ধের স্ট্রিক্টলি এগেনস্টে রয়েছে। যাই হোক, ডক্টর মিন্ডেলা এখানে এসেছে একটা সিরিয়াস কথা বলতে। আমরা দেখেছিলাম মলডোভাতে সেই যুদ্ধে যে সৈন্যরা এক টাইপের গগলস ব্যবহার করছিল, হাইপার স্পেকট্রাল গগলস, এটাকে কিন্তু এই মার্ক ডিজাইন করেছে। তো ডক্টর মিন্ডেলা জানায় যে স্বয়ং সে যুদ্ধক্ষেত্র থেকে জেনারেল জেমস অরল্যান্ড তাকে কন্ট্যাক্ট করেছে এবং এই গুগলসটা যে বানিয়েছে তাদের যে চিফ ইঞ্জিনিয়ার রয়েছে তাকে ডেকে পাঠিয়েছে তাদের একটু রিসার্চের জন্য। তারা নাকি কিছু অদ্ভুত জিনিস দেখেছে। কি দেখেছে তার কোনো ভিডিও, কোনো এক্সপ্লেনেশন কিচ্ছু পাঠায়নি, জাস্ট চিফ ইঞ্জিনিয়ারকে তারা ডেকে পাঠিয়েছে। মার্কের জন্য এটা একটা বড় সুযোগ, স্বয়ং ফিল্ডে সে কাজ করতে পারবে। সে রাজি হয়ে যায় এবং কথা মতন তাকে নিয়ে যাওয়া হয় ইস্টার্ন ইউরোপের আমেরিকার একটা বেসে, যেখান থেকে এই মার্কিন সৈনিকরা এই যুদ্ধটাকে অপারেট করছে। তারপর জেনারেল ওরল্যান্ডের সাথে সে সাক্ষাৎ করে। জেনারেল ওরল্যান্ড বেসিক ব্রিফটা দিয়ে দেয় যে এই স্থানে অ্যাকচুয়ালি কী যুদ্ধ হচ্ছে, কেন যুদ্ধ হচ্ছে। সো মলডোভা, যেটা একটা সময় রাশিয়ার অধীনে ছিল, পরে সেটা স্বাধীন হয়ে যায়, তবে সেখানে ইনসার্জেন্সি বেড়েই যায় এবং তাদের বর্তমান সরকারের এগেনস্টে লড়াই করা শুরু করে। এমনও শোনা গেছে যে সেই ইনসার্জেন্টরা বা পুরনো যে সরকার ছিল তারা প্রচুর টাকা খরচা করছে একটা শক্তিশালী অস্ত্র বানানোর জন্য। সো পাতি কথা হচ্ছে এই সৈন্যরা মলডোভার বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে সাহায্য করছে অস্ত্র দিয়ে এবং সৈন্য পাঠিয়ে সেই ইনসার্জেন্টদের বিরুদ্ধে লড়াই করার জন্য। সো জেনারেল ওরল্যান্ড মার্ককে নিয়ে যে একটা অন্য ঘরে যেখানে কোনো তৃতীয় মানুষ নেই, সম্পূর্ণ ব্যাপারটা সিক্রেট, এবং তাকে সেই ক্যামেরা ফিডটা দেখানো হয়, অর্থাৎ সেই হাইপার স্পেকট্রাল গুগলস থেকে যে জিনিসগুলো রেকর্ড করা হয়েছে। এবং ভিডিওটা দেখেই মার্ক সেখান থেকে চিহ্নিত করে নেয় যে সত্যি সেই ক্যামেরা কিছু অদ্ভুত জিনিস তো ধরা পড়েছে। কি সেই জিনিসটা? এটা নতুন তো না। জেনারেল জানা যে এরকম বহু সৈন্যর বহু ক্যামেরা ফিডে এরকম কিছু অদ্ভুত জিনিস দেখা গেছে।
তারপর মার্ক সিআইএ এজেন্ট ফার্ম মেডিসনের সাথে সাক্ষাৎ করে, যে মার্ককে একটা এনডিএ সাইন করায়। মানে অবভিয়াসলি এখানে যা কাজ হচ্ছে বা যে জিনিসগুলো এখন মার্ক দেখতে চলেছে সেগুলো টপ সিক্রেট, এবং এগুলোর ব্যাপারে সে বাইরে কথা বলতে পারবে না, এগুলোর ব্যাপারে কোনো ইনফরমেশন সে লিক করতে পারবে না। মার্ক সেখানে সই করে দেয় এবং তারপর মার্ককে সেই সার্জেন্ট ডেভিসের সেই ভিডিও ফিডটা দেখানো হয়। গোটা শহর জুড়ে এরকম বহু মানুষের মৃতদেহ পাওয়া গেছে যাদের অটোপসি রিপোর্টটা সত্যি খুবই অদ্ভুত। তাদের ইন্টারনাল অর্গানসগুলো শরীরের ভেতরটা পুরো একদম জমে গেছে, তবে আউটার লেয়ারটা মানে তাদের স্কিনটা যেন পুড়ে গেছে। কোনো এন্টার এবং এক্সিট উড নেই, মানে শরীরের মধ্যে যে কিছু ঢুকেছে বা কোনো ক্ষতচিহ্ন রয়েছে এমন কিছুই নেই। কি হতে পারে এটা? এখন বহু মানুষ বহু বিলিভস করছে, বহু সৈন্য মনে করছে যে তারা যে গগলসগুলো ব্যবহার করছে না, সেটাতে হয়তো কোনো গ্লিচ রয়েছে যার কারণে এরকম অদ্ভুত কিছু এন্টিটিস তারা দেখছে। সিআইএ এজেন্ট মেডিসন জানায় যে সম্ভবত এই শত্রুপক্ষ বা সেই ইনসার্জেন্টরা কোনো ক্লোকিং ডিভাইস ব্যবহার করছে। ক্লোকিং ডিভাইস বা কোনো অ্যাক্টিভ ক্যামোফ্লেজ, মানে যেটা সম্পূর্ণভাবে আপনাকে অদৃশ্য করে দেবে বা যেটাকে আপনি খালি চোখে দেখতে পারবেন না। এখন মার্ক প্রশ্ন করে যে তাদের কাছে কি সত্যি এত উন্নত প্রযুক্তি চলে এসেছে? মেডিসন মনে করে যে থাকতেই পারে। এই দেশের যে ওল্ড রেজিম ছিল, পুরনো সরকার, তারা বহু টাকা, কারাপশনের বহু টাকা এরকম ওয়েপন ডেভেলপমেন্টে খরচা করেছে। তবে দেশের লোকেরা মনে করছে যে এগুলো এক টাইপের ভূত, যেটার একটা নামও রয়েছে, সেটা হচ্ছে আর্থারে, অর্থাৎ ঘোস্ট অফ ওয়ার। এই যুদ্ধে যে নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে বা এই যুদ্ধে হারানো অতৃপ্ত আত্মাগুলোই এরকমভাবে মানুষদের হত্যা করে বেড়াচ্ছে। সো মার্ক জানায় যে এখানে প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব বিলিভ নিয়ে চলছে। লাইক সৈন্যরা মনে করছে যে সেই গগলসে কোনো গ্লিচ রয়েছে, মেডিসন মনে করছে এটা অ্যাক্টিভ ক্যামোফ্লেজ, এবং সেই দেশের মানুষেরা মনে করছে যে এগুলো কোনো ভূত। তো তাদের কাছে কোনো অ্যাকচুয়াল এভিডেন্স নেই, কোনো এক্সপ্লেনেশন নেই যে কি সেই জিনিসগুলো, এবং সেটার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে হলে তাদের আরও ক্লোজ শট নিতে হবে। মার্ক নিজের সাথে একটা বড় হাইপারস্পেক্ট্রাল ক্যামেরা নিয়ে চলে এসেছে, অর্থাৎ সৈন্যরা যে গগলসগুলো ব্যবহার করছিল তার অনেক উন্নত ভার্সন। এখন শত্রুপক্ষ যদি সত্যিকারের কোনো অ্যাক্টিভ ক্যামোফ্লেজ ব্যবহার করে থাকে তো এই ক্যামেরা তাদের সব ধরনের সিগনেচার সব কিছু ক্যাপচার করে নেবে। এখন এই যন্ত্রটাকে বা এই ক্যামেরাটাকে ফিল্ডে নিয়ে যাওয়া প্রয়োজন, সেই যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া প্রয়োজন। এবং জেনারেল ওল্ডেন জানায় যে আগামীকালই তাদের একটা মিশন রয়েছে, একটা রেস্কিউ মিশন, সেখানে তারা এই ক্যামেরাটা ব্যবহার করতে পারে। ক্যামেরাটার সাইজটা অনেক বড়, এটাকে হাতে নিয়ে যাওয়া খুবই কঠিন, সেই কারণে কোনো গাড়ির উপরে এটাকে মাউন্ট করতে হবে। তো মার্ক সেটাই করা শুরু করে। তবে অন্যান্য সৈন্যরা সেটা দেখে একটু রেগে যায় যে মার্ক সেই গাড়ির উপর থেকে মেশিন গানটা সরিয়ে একটা ক্যামেরা লাগাচ্ছে। যদিও তখন ক্যাপ্টেন মার্কো কলরে না, বা আমি তাকে শুধু জাস্ট ক্যাপ্টেন বলেই ডাকছি, সে এসে সবার ভুলটা শুধরে দেয় যে এই যুদ্ধে এই সৈন্যগুলো যে হাইপারস্পেক্ট্রাল গগলসগুলো ব্যবহার করছে, এছাড়াও যে লাইট ওয়েট কেভলার বুলেট প্রুফ জ্যাকেটগুলো এই সৈন্যরা ব্যবহার করছে, এগুলোকে মার্ক নিজেই বানিয়েছে। তো অবশ্যই তার সাথে একটু সম্মান দিয়ে কথা বলা উচিত তাদের। পরে সেই ক্যাপ্টেন তাদের সম্পূর্ণ এই রেস্কিউ মিশনটার ব্রিফটা দিয়ে দেয় যে তাদের কোথায় যেতে হবে এবং কোথায় গিয়ে তাদের লোককে রেস্কিউ করতে হবে। মার্ক সেই গাড়ির মধ্যেই থাকবে এবং সম্পূর্ণ মিশনটাকে অবজার্ভ করবে, সেই ক্যামেরাটাকে দেখবে যে যদি কোনো সেই অদ্ভুত ভূতের মতন কোনো জিনিসকে দেখা যায় নাকি। সেটার একটা নামও দিয়েছে তারা, যেটা হচ্ছে হাইপারস্পেক্ট্রাল অ্যানমালি। তারপরে সেই টিম তার সম্পূর্ণ ফোর্স নিয়ে চলে যায় সেই এক্সট্রাকশন মিশনটা করার জন্য। তারা ডার্লেস নামক একটা শহরে গিয়ে পৌঁছায়, সেটা এক টাইপের যুদ্ধক্ষেত্র, যেখানে একটা বিল্ডিংয়ের মধ্যে সম্ভবত তাদের টিম আটকা পড়ে রয়েছে, যাদেরকে তারা রেস্কিউ করতে গেছে। সো এরকমই আপার ফ্লোরে তারা এক টাইপের বাথটাব উল্টো দেখতে পারে, যেটার মধ্যে কিছু মার্ক লক্ষ্য করতে পারে, এবং সেটাকে যখন তারা উল্টায় তারা দেখে যে ভেতরে আরেকজন সৈন্য লুকিয়ে রয়েছে। এটা হচ্ছে তাদেরই আরেকটা টিমের সৈন্য যারা এখানে ফেসে গিয়েছিল। সেই সৈন্যটার নাম হচ্ছে কমস্টক, এবং দেখে মনে হচ্ছে যে সে খুব ভয়ে রয়েছে, কিছু ভয়ঙ্কর কিছু দেখেছে সে জানা যে তার টিম টপ ফ্লোরে ছিল, যারা প্রত্যেকে মারা গেছে। অন্যদিকে সেই এক্সট্রাকশন টিম আপার ফ্লোরে গিয়ে ডেড বডিগুলো খুঁজে পায়, যে সৈন্যগুলো মারা গেছে কিন্তু বডিতে কোনো ক্ষতচিহ্ন নেই, এবং সেখানে সার্জেন্ট ম্যাক সেই অ্যানোমালিটাকে লক্ষ্য করতে পারে। এই সৈন্যগুলো প্রথম থেকেই মনে করছিল যে হয়তো এই গগলসে হয়তো কোনো গ্লিচ রয়েছে, এই যন্ত্রটায় হয়তো কোনো সমস্যা রয়েছে, তবে না, এবার তারা সেই জিনিসটাকে অনেক সামনে থেকে দেখতে পায়। সেই অ্যানোমালি বা সেই ভূত যেটাই হোক, সেটা একটার পর একটা সৈন্যের উপরে আক্রমণ করে, মানে সে লিটারালি এই সৈন্যগুলো শরীরের এপার ওপার চলে যায় এবং একটার পর একটা সৈন্য জাস্ট তৎক্ষণাৎ মারা যায়। খুবই স্ট্রেঞ্জ ব্যাপার এই সৈন্যগুলোর জন্য, কারণ তারা তো গুলি চালাচ্ছে, তবে সেই গুলি সেই অ্যানোমালির শরীরে কোনো ক্ষতি করতে পারছে না, যা শরীরের এপার ওপার চলে যাচ্ছে। অর্থাৎ সিআইএ এজেন্ট মেডিসন যে কথাটা বলেছিল যে শত্রুপক্ষ কোনো অ্যাক্টিভ ক্যামোফ্লেজ ব্যবহার করছে, তার মানে তার তথ্যটা ভুল। পরে সৈন্যরা রিয়েলাইজ করে যে এটাকে তারা মারতে পারবে না, তাদেরকে অর্ডার দেওয়া হয় যেভাবেই হোক সেখান থেকে পালিয়ে আসতে হবে। আর কি, সেখান থেকে পালিয়ে আসার দরুন বহু সৈন্য মারা যায়, কোনো মতে বেশ কয়েকটা সৈন্য সেই হামভি অব্দি পৌঁছায়। অন্যদিকে মার্ক তার বৃহৎ সেই হাইপারস্পেক্ট্রাল ক্যামেরাটা দিয়ে সেই অ্যানোমালিটাকে রেকর্ড করতে থাকে, এবং সে লক্ষ্য করে যে তার আকারটা হুবহু একটা মানুষদের মতন। তার জাস্ট আকার না, তার বিহেভিয়ারটাও একটা মানুষদেরই মতন। একই সাথে সে গ্র্যাভিটির সাথে ইন্টারঅ্যাক্ট করছে, এমন না যে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, এই মাধ্যাকর্ষণ শক্তি তার উপরেও কাজ করছে।
সেই মুহূর্তে ক্যাপ্টেন মার্কও তাদেরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটা দেয়। অন্যদিকে বাকি লোকেরা কোনো মতে সেই হামভিতে চেপে সেখান থেকে তো পালায়। তবে রাস্তায় চারিদিকে ল্যান্ডমাইন বেছানো, অল্প কিছু দূর গিয়েই তাদের গাড়িটা খুব বাজেভাবে ড্যামেজ হয়। সেই দুর্ঘটনাতে কমস্টক সেখানেই মারা যায়, অর্থাৎ যে মানুষটাকে তারা সেখান থেকে উদ্ধার করে। বাই দ্য ওয়ে, সেই বিল্ডিংয়ে সব সৈন্যরা মারা গেছিল, কিন্তু কমস্টক এতক্ষণ কিভাবে জীবিত ছিল? সে একটা বাথটাবের মধ্যে লুকিয়ে ছিল, আমরা দেখেছিলাম, কিন্তু সেই ক্রিচারগুলো, সেই অ্যানোমালি বা সেই ভূতগুলো কিন্তু কমস্টককে দেখতে পায়নি। কেন? সেটারও একটা অ্যান্সার আমরা পাবো। তবে এখন তাদের গাড়ি ড্যামেজ হয়েছে, তারা পার্শ্ববর্তী একটা ফ্যাক্টরির মধ্যে আশ্রয় নিয়েছে এবং তাদের রেডিওটাও ঠিক মতন কাজ করছে না, অর্থাৎ তারা যে সাহায্য ডাকবে সেটার উপায় নেই। অন্যদিকে মেডিসন খুব শকের মধ্যে রয়েছে, সেই দুর্ঘটনায় সে মাথায় একটা চোট পেয়েছে। সেখানে সেই ইউটা টিমের আর একটা মেম্বার চলে আসে যার নাম হচ্ছে চেন। সে তার টিমের বাকি লোকেদের খুঁজে, তবে তাকে জানানো হয় তার টিমের সব মেম্বাররা মারা গেছে। কাদের হাতে মারা গেছে এখন এটাই প্রশ্ন। শত্রুরা কি সত্যি অ্যাক্টিভ ক্যামোফ্ল্যাজ ব্যবহার করছে? তবে একটু আগে এই সৈন্যরা যেগুলো দেখেছে সেটা থেকে তো স্পষ্ট মনে হয়েছে যে না ভাই, এটা সেই শত্রুপক্ষ বা সেই ইনসার্জেন্টগুলো না, কারণ কোনো মানুষ দেওয়ালের এপার ওপার তো যেতে পারে না। এই সৈন্যগুলো আর্মার পিয়ার্সিং বুলেটও ব্যবহার করেছিল, তাতেও কিছু হয়নি, তো অবভিয়াসলি এগুলো সেই ইনসার্জেন্ট তো না। যাই হোক, সময় অনেক কেটে গেছে, তাদের সেই যে গগলসগুলো রয়েছে সেগুলোর ব্যাটারিও শেষ হয়ে গেছে। এখন সেই গগলস ছাড়া তারা সেই জন্তুগুলোকে বা সেই ভূতগুলোকে দেখবেই বা কী করে? মার্ক জানায় যে তার কাছে যে ক্যামেরাটা রয়েছে সেটা এখন তাদেরকে হেল্প করতে পারে। তারা সেই ফ্যাক্টরির উপরে সেই ক্যামেরাটাকে সেট করে, আর এখানে আমরা সেই হাইপারস্পেক্ট্রাল ক্যামেরাটার ক্ষমতাটা দেখতে পাই, যেটার মাধ্যমে দেয়ালের এপার ওপার তারা দেখতে পাচ্ছে। যাই হোক, তারা দেখতে পায় যে সেই অ্যানোমালিসগুলো বাইরে হাঁটাচলা করে বেড়াচ্ছে, কিন্তু তারা এই ফ্যাক্টরির সামনে আসতে পারছে না। এই সম্পূর্ণ ফ্যাক্টরির চারপাশে আয়রন ফিলিংস দিয়ে এক টাইপের সার্কেল বানানো, মানে এক টাইপের গন্ডি বানানো, যেটাকে সেই অ্যানোমালিসগুলো না ক্রস করতে পারছে না। আয়রন ফিলিংস হচ্ছে বেসিক্যালি আয়রন বা লোহার ছোট ছোট টুকরো, যেগুলো পাউডারের আকারে রয়েছে। এখন দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ তো সেই ফ্যাক্টরির চারিদিকে সেই আয়রন ফিলিংসগুলো দিয়েছে। কে দিয়েছে এখন এটা খুঁজতে হবে। এবং সেই ফ্যাক্টরির মধ্যেই তার একটা বাচ্চা ছেলে এবং একটা বাচ্চা মেয়েকে খুঁজে পায়। সেই মেয়েটার নাম হচ্ছে সারি এবং তার ছোট ভাই বোগডান, যারা সেখানে আশ্রয় নিয়েছে। একই সাথে সেই ফ্যাক্টরির নিজস্ব একটা ট্রান্সমিশন টাওয়ার রয়েছে, তো সেখানে তারা যদি রেডিওটা ব্যবহার করে তাহলে আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে থাকা শত্রুরাও এই সৈন্যগুলোর পজিশনটা জানতে পেরে যাবে। তবে সার্জেন্ট সেশন জানায় যে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই মুহূর্তে ইনসার্জেন্টরা তাদের সব থেকে বড় শত্রু না। চেন তখন সেই রেডিওটা ব্যবহার করে তাদের রেস্কিউ ইউনিটের সাথে কথা বলা শুরু করে। অন্যদিকে বাচ্চা মেয়েটার সাথে কথা বলে মার্ক জানতে পারে যে সেই ফ্যাক্টরির চারদিকে যে আয়রন ফিলিংসটা দেওয়া হয়েছে এটাকে সেই মেয়েটার পিতা করেছে। তবে তার পিতা এখন কোথায়? ওয়েল, তার পিতা মারা গিয়েছে। সে যখন চারপাশে এই গুন্ডিটা বানাচ্ছিল তখনই সেই অ্যানামালিসগুলোর হাতে সে মারা গেছে। সেই অ্যানামালিস বা সেই ভূত, যাকে এই লোকাল মানুষগুলো বা সেই মেয়েটা আড়াটারি বলে ডাকে, তার পিতার ডেড বডিটা যখন চেক করা হয় সেখানে মার্ক একটা লকেট খুঁজে পায়, যেটা সেরামিক দিয়ে তৈরি, মানে যেটাকে বাংলায় হয়তো আমরা চীনামাটি বলি। একই সাথে একটা ম্যাপও সে খুঁজে পায় যেখানে ম্যাসরভ লেখা। ম্যাসরভ হচ্ছে একটা ছোট জায়গা সেখানে, এবং মেয়েটা জানায় যে সব সমস্যা নাকি সেখান থেকেই শুরু হয়েছে। সেখান থেকে সেই ভূতগুলো বা আড়াটারি তারা মানুষদের হত্যা করা শুরু করেছে। মার্ক এবং বাকি সৈন্যরা লক্ষ্য করে যে সেই ফ্যাক্টরির চারিদিকে ড্রাম ভর্তি ভর্তি সেই আয়রন ফিলিংস রয়েছে, এবং তারা এটাও লক্ষ্য করেছে যে এই আয়রন ফিলিংসগুলোকে সেই জন্তুগুলো বা সেই ভূতগুলো ক্রস করতে পারছে না। তো অবশ্যই এটাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে আর কি। তারা খালি কাচের বোমগুলো নিয়ে সেগুলোর মধ্যে সেই আয়রন ফিলিংসগুলো পুড়ে সেগুলো দিয়ে বোম বানানো শুরু করে। মানে তাদের কাছে যেসব গ্রেনেড আইডিস এগুলো ছিল সেগুলো খুলে খালে আয়রন ফিলিংস দিয়ে তারা বোম বানানো শুরু করে। একই সাথে মার্কের মাথায় একটা দুর্দান্ত আইডিয়াও রয়েছে। সেই অ্যানোমালিসগুলোকে তো তারা খালি চোখে দেখতে পারবে না, এখন সেই ক্যামেরার মাধ্যমে যে কোনো একজনই তো দেখতে পারবে, বাকি লোকেরা কিভাবে দেখবে যখন তারা এখান থেকে বেরোবে? সো মার্ক কোনোভাবে সেই ক্যামেরাটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে সেটাকে একটা সার্চ লাইট বানিয়ে দিতে পারবে, অর্থাৎ সেটা থেকে এক টাইপের আলো বেরোবে যেটার সাহায্যে খালি চোখেই আমরা সেই অ্যানোমালিগুলোকে দেখতে পারবো। সো পরের দিন সকালবেলা সেই সৈন্যগুলো লক্ষ্য করে যে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে কিছু মুভমেন্ট দেখা গেছে। সেই সার্চ লাইটের মাধ্যমে তারা দেখতে পায় যে সেই অ্যানোমালিসগুলো এই ফ্যাক্টরিতে প্রবেশ করার একটা রাস্তা ঠিক খুঁজে বার করেই নিয়েছে। মানে এমন না যে এরা কোনো ডাম্প ক্রিচার বা কোনো ডাম্প এলিয়েন যাদের মাথায় বুদ্ধি নেই, সেরকম কোনো ব্যাপার না, এরা জানে যে এরা কি করছে। ওয়েল, সেই সম্পূর্ণ টিম তারপর সেখান থেকে পালায়। পালানো ছাড়া আর কি বা গতি রয়েছে? ফর্চুনেটলি তাদের কাছে সেই সার্চ লাইটটা রয়েছে, যেটার মাধ্যমে সেই অ্যানোমালিগুলোকে তারা চোখে দেখতে পাচ্ছে। একই সাথে তাদেরকে আটকানোর জন্য তারা সেই আয়রন ফিলিংস বোমও তো বানিয়েছিল, যেগুলো খুব একটা তাদেরকে হেল্প করছে না। হ্যাঁ, কিছুটা হেল্প করছে, বাট সেটা সাফিসিয়েন্ট না।
অবশেষে তারা পালাতে পালাতে সেই এক্সট্রাকশন পয়েন্টে গিয়ে পৌঁছায়, যেখানে রেস্কিউ টিম আসবে তাদেরকে বাঁচানোর জন্য। এবং কিছু সময় বাদে রেস্কিউ টিম চলেও আসে। তারা সম্পূর্ণ ট্যাঙ্ক নিয়ে চলে এসেছে, একদম লড়াই করার জন্য প্রস্তুত হয়ে এসেছে, এবং তারাও ট্যাঙ্কের উপরে সেই সার্চ লাইটটাকে মাউন্ট করে নিয়েছে। মানে মার্ক তাদেরকে যেভাবে ইনস্ট্রাক্ট করেছে যে যেভাবে এই যন্ত্রটা বানাতে হবে, যেটার মাধ্যমে তারা সেই অ্যানোমালিসগুলোকে দেখতে পাবে, ঠিক তেমনভাবেই তারা বানিয়েছে। সো ট্যাঙ্ক তো প্রথমেই সেখানে ঢুকে আক্রমণ শুরু করে সেই ক্রিচারগুলোর উপরে। তবে যেমনটা আমরা দেখেছিলাম যে বুলেট, বোম, সোম, নর্মাল কোনো কনভেনশনাল ওয়েপন্সে তাদের কোনো ক্ষতি হয় না। সে অ্যানোমালিগুলো তারপর সেই ট্যাঙ্কের উপরে আক্রমণ করা শুরু করে। তারা জানে যে সেই ট্যাঙ্ক যে সার্চ লাইটটা ব্যবহার করছে সেটার মাধ্যমে তাদেরকে সাধারণ মানুষেরা দেখতে পাচ্ছে, মানে প্রিটি মাচ তাদের ব্রেন রয়েছে। তো সেই কারণে তারা সেই ট্যাঙ্কটাকে ধ্বংস করার চেষ্টা করে, বাট সেই ট্যাঙ্কটাকে তারা পেনিট্রেট করতে পারছে না। মানে সাধারণ দেওয়াল টেওয়ালের এপার ওপার তারা যেতে পারছে, তবে সেই ট্যাঙ্কের এপার ওপার তারা যেতে পারছে না। সেই কারণে তারা কয়েকবার সেই ট্যাঙ্কটাকে হিট করে সেই সার্চ লাইটটা কোনো মতে বন্ধ করে দেয়। সেই লড়াইয়ের দরুন বহু সৈন্য সেখানে মারা যায়। একই সাথে সেই ছোট বাচ্চাটা যাকে তারা সেই ফ্যাক্টরি থেকে রেস্কিউ করেছিল, সেই মেয়েটার ছোট ভাই বগডান, সেও সেই অ্যানোমালিগুলোর হাতে মারা যায়। সময় মতন একটা রেস্কিউ হেলিকপ্টার সেখানে চলে আসে এবং আমরা দেখতে পাই যে সেই হেলিকপ্টারগুলোর হাওয়াতে সেই অ্যানোমালিগুলো কিন্তু রিয়্যাক্ট করছে। মানে সেই হাওয়ার চাপে তারা সেই হেলিকপ্টারটার কাছে যেতে পারছে না। মানে তারা চারপাশের পরিবেশ, এই সারাউন্ডিংয়ের সাথে রিয়্যাক্ট করছে, এমন না যে ভূতের মতন উড়ে উড়ে তারা এপার ওপার চলে যাচ্ছে। মার্ক তখন বুদ্ধিমানের কাজ করে, হেলিকপ্টারের সেই হাওয়ার চাপটার সুযোগ নিয়ে সেই আয়রন ফিলিংসগুলো সে ছুঁড়ে মারে, যেটার কারণে সেই অ্যানোমালিসগুলো আরও সেখানে আটকে যায়, তারা আর এগোতে পারে না এবং সেই সৈন্যগুলো মানে বাকি প্রত্যেকে হেলিকপ্টারে করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারা যখন ফিরছে সেই মুহূর্তে হেডকোয়ার্টার থেকে তাদেরকে কল আসে, তাদেরকে জানানো হয় যে তারা যাতে বেসে না ফেরে, কারণ সেই বেসের মধ্যে আক্রমণ হয়েছে, সেই অ্যানোমালিসগুলো সেই বেসে প্রবেশ করেছে। বাকি সৈন্যরা লক্ষ্য করতে পারে যে সম্পূর্ণ শহর জুড়ে সাধারণ মানুষেরা মারা যাচ্ছে, কারণ এই অ্যানোমালিগুলো গোটা শহর জুড়ে সবার উপর আক্রমণ করা শুরু করেছে। এই সৈন্যগুলোর আশ্রয় নেওয়ার এখন একটাই জায়গা, একটা সিভিলিয়ান বাংকার, যেখানে অন্যান্য মানুষেরাও আশ্রয় নিয়েছে। সৈন্যরাও সেখানে গিয়ে আশ্রয় নেয় এবং পরে জেনারেল জেমস ওরল্যান্ড সেও তার টিম নিয়ে চলে আসে। সে জানায় যে তাদের সম্পূর্ণ বেসে আক্রমণ হয়েছে, তাদের সব যন্ত্রপাতি সব ধ্বংস হয়ে গেছে, অল্প কিছু যন্ত্রপাতি তারা উদ্ধার করে অল্প কিছু মানুষদের নিয়ে তারা এখানে এসেছে। অর্থাৎ তাদের 90% ফোর্স সৈন্য মারা গেছে, মাত্র 10%ই রয়েছে। অর্থাৎ এই স্থানে যে কয়েকজন সৈন্যকে আমরা দেখতে পাচ্ছি তারাই রয়েছে, আর কেউ নেই। এখন তারা কি করবে? তারা পালিয়ে বেরোতেও পারবে না, কারণ তাদের হেলিকপ্টারে অত বেশি তেলও নেই, মাত্র 20 মিনিটের তেল রয়েছে। তাদের অস্ত্রগুলোও কোনো কাজের না, মানে তারা নিজেদের ডিফেন্ড করবেই বা কি করবে? তখন মার্কের মাথায় একটা আইডিয়াস আসে যে কি এই প্রাণী বা অ্যানোমালিস ক্রিচার এগুলো কি আসলে। তারা দেয়ালের এপার ওপার যেতে পারে, তাদেরকে খালি চোখে দেখা যায় না, এবং তারা একটা স্পর্শে মানুষদের হত্যা করে দিচ্ছে। তবে তাদের কিছু কমজোরিও তো রয়েছে। সেই কনস্ট্রক নামক মানুষটা, যাকে তারা সেই বিল্ডিংয়ে উদ্ধার করতে গেছিল, সে একটা বাথটাবের মধ্যে লুকিয়েছিল, যে বাথটাবটা সিরামিক টাইলস দিয়ে তৈরি। একই সাথে সেই অ্যানোমালিসগুলো যখন সেই ট্যাঙ্কের উপরে আক্রমণ করেছিল, তারা কিন্তু সেই ট্যাঙ্কের আর্মারটাকে এপার ওপার করতে পারেনি, কারণ সেই ট্যাঙ্ক আর্মারটা সিরামিক টাইলস দিয়ে তৈরি, মানে চীনামাটি। তো আমরা এর থেকে তো বুঝতে পারি যে সেই জন্তুগুলো সবকিছুর এপার ওপার যেতে পারে, তবে সিরামিকের এপার ওপারে যেতে পারে না। তাহলে তারা কি আসলে? আর এখানেই কনসেপ্ট চলে আসে বোস-আইনস্টাইন কনডেন্সেট। যেমন একটা জিনিসের 3টে স্টেট থাকে, সলিড, লিকুইড এবং গ্যাস। মানে বরফ, সেটা গলে যখন জল হয় এবং জল থেকে সেটা বাষ্পে পরিণত হয়। মোটামুটি এই বিশ্বের প্রত্যেকটা জিনিসই এই 3টে ন্যাচারাল স্টেট ফলো করে। তবে এখানে একটা আনন্যাচারাল স্টেটও রয়েছে, যেটাকে নাথ বোস এবং অ্যালবার্ট আইনস্টাইন প্রেডিক্ট করেছিল, আর সেটারই নাম দেওয়া হয়েছিল বোস-আইনস্টাইন কনডেন্সেট, যেটার ব্যাপারে আপনি উইকিপিডিয়া গুগল করে জেনে নিতে পারেন। বেসিক্যালি এটাকে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম ফেনোমেনাও বলা হয়ে থাকে, অর্থাৎ তাদের কণাগুলো, পার্টিকেলসগুলো এতটা ক্ষুদ্র হয় যে সেগুলোকে আমরা খালি চোখে অবভিয়াসলি দেখতে পারবো না, তবে তাদের একটা মাস রয়েছে। তো ফাইনাল কথা হচ্ছে যে সেগুলো কোনো ভূত তো না, কেউ তো তাদেরকে বানিয়েছে, এবং এই জিনিসগুলোকে বানানোর জন্য প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন হয়। এবং সেই ছোট মেয়েটা কি বলেছিল যে এই ভূতগুলো বা যে অ্যানোমালিটাকে তারা আড়াটারে বলছে, তাদের এই আক্রমণটা শুরু হয়েছিল ম্যাসরোভ নামক একটা স্থান থেকে, যেখানে নাকি একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে পরিত্যক্ত। এবং আমরা তো জানি যে এরকম কন্ডেনসেট বানানোর জন্য যে শক্তিটা প্রয়োজন, সেটা একমাত্র পাওয়ার প্ল্যান্ট থেকেই পাওয়া যেতে পারে। সো তারা হয়তো এবার বুঝে গেছে যে কি এই জিনিস। তবে এখন ব্যাপার হচ্ছে যে এই জিনিসটার সাথে তারা লড়বে কিভাবে। ওয়েল, এই কন্ডেনসেটগুলো প্রচণ্ড ঠান্ডা, যার কারণেই তাদের স্পর্শে যে কোনো মানুষের ইন্টারনাল অর্গানগুলো একেবারে সাথে সাথে জমে যায়, এবং এগুলোকে ধ্বংস করতে হলে তাদের এক টাইপের প্লাজমিক ডিসচার্জ ওয়েপন বানাতে হবে, মানে এক টাইপের বন্দুক যেটা প্লাজমা চার্জ করে, অতিরিক্ত উত্তাপ বা অতিরিক্ত এনার্জি বল কিছু, যেটা এই কন্ডেনসেটকে ভেঙে দেবে। তবে এই অস্ত্র তারা বানাবে কি করে? ওয়েল, মার্ক জানায় যে তাদের এই চারপাশে যেসব যন্ত্রপাতি পড়ে রয়েছে বা যে স্ক্র্যাপগুলো পড়ে রয়েছে, সেগুলো থেকে সে এই টাইপের যন্ত্র বানিয়ে নেবে।
তো সবশেষে তারা তাদের অ্যাটাক প্ল্যানটা করে নেয় এবং সম্পূর্ণ টিম বলতে লাস্টে যে কয়জন আর রয়েছে তারা প্রত্যেকে চলে যায় সেই পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্যে, যেখানে সেই প্ল্যান্টের একদম টপে এই সৈন্যগুলো সেই কন্ডেনসেটগুলোকে ব্যস্ত রাখবে। অন্যদিকে মার্ক এবং ম্যাডিসন সেই প্ল্যান্টের ভেতরে প্রবেশ করবে এবং সেই সিক্রেটটাকে জানার চেষ্টা করবে। সিক্রেট বলতে অবভিয়াসলি এই জিনিসটা একটা ম্যান মেড, কারা বানিয়েছে এবং কেন এরকম মানুষদের মতন দেখতে এই কন্ডেনসেটগুলোকে, এগুলোই তো উত্তর তাদের খুঁজতে হবে। সো অবশেষে তারা সেই প্ল্যান্টে গিয়ে পৌঁছায় এবং অবভিয়াসলি সেই অ্যানোমালিগুলো তাদের উপরে আক্রমণ করা শুরু করে। তবে এবার তাদের কাছে প্রপার অস্ত্র রয়েছে এবং যেটা কাজও করেছে। অন্যদিকে মার্ক এবং বাকি টিম ফাইনালি সেই ল্যাবরেটরিটা খুঁজে পায়। চারিদিকে সায়েন্টিস্টদের মৃতদেহ তো পড়ে রয়েছে, তবে যন্ত্রপাতিগুলো এখনও অ্যাক্টিভ রয়েছে। মার্ক সেখানে লক্ষ্য করে যে সেখানে মানুষদের শরীরকে একদম মলিকুলার লেভেলের স্ক্যান করা হয়েছে এবং ঠিক সেইভাবেই সেই কন্ডেনসেট দিয়ে তাদেরকে প্রিন্ট করা হচ্ছে, যার কারণে তাদেরকে দেখতে হুবহু মানুষগুলোর মতনই। এটা হচ্ছে সেই ল্যাবরেটরি বা ফ্যাক্টরি যেখানে এই কন্ডেনসেটগুলোর মাস প্রোডাকশন হচ্ছিল। পরে তারা দেখতে পায় যে সেখানে এরকম বহু কন্ডেনসেট রয়েছে যাদেরকে আটকে রাখা হয়েছে এবং তারা মানুষদের মতনই বিহেভিয়ার করছে। গৃহযুদ্ধের দরুন হয়তো এখানে কোনো সমস্যা হয়েছিল বা কোনো কম্পন বা বোম টোম পড়েছিল, যার কারণে ভেতরে থাকা বহু কন্ডেনসেট এই স্থান থেকে পালিয়ে যায় এবং বাইরে বেরিয়ে কি আতঙ্ক ছড়ায় সেটা তো আমরা জানি। তবে ব্যাপার হচ্ছে যে তাদের আচরণটা মানুষদের মতন কেন? অন্যদিকে বাইরে সৈনিকগুলো সেই অ্যানোমালিগুলোকে হত্যা করার পর ভেবেছিল যে হয়তো তারা এই লড়াইয়ে জিতে যাবে, তবে না। ফার্স্ট অফ অল তারা কোনো যন্ত্রপাতি, কোনো মানুষ তো নয় যে যাদের কোনো মৃত্যু আছে। আর দ্বিতীয়ত যে জিনিসটা আমরা প্রত্যেকে জানি যে এনার্জিকে কখনো ধ্বংস করা যায় না। সেই কন্ডেনসেটগুলো একটা ডিফারেন্ট ফর্ম নিয়ে নিচ্ছে, একটার পর একটা মানুষদের হত্যা করে যাচ্ছে এবং তাদেরকে আটকানো প্রিটি মাচ ইম্পসিবল। তো কি হবে এখন? মার্ক এবং ম্যাডিসন তারা ফাইনালি সেই ল্যাবের মধ্যে একটা ফেল সেফ খুঁজে পায়। অর্থাৎ সায়েন্টিস্টরা এরকম একটা উপায় বানিয়েছিল যে যদি তাদের এই রিসার্চ, এই এক্সপেরিমেন্ট ব্যর্থ হয় তখন এটাকে আটকানোর জন্য তারা কি করবে। তারা সেই সম্পূর্ণ রিসার্চের একটা কোড খুঁজে পায় যেখান থেকে এই কন্ডেনসেটগুলোকে এনার্জি ট্রান্সফার করা হচ্ছিল। মার্ক সময় মতন সেই যন্ত্রটাকে, মানে সেখানে যেসব তারটার রয়েছে সেগুলোকে আনপ্লাগ করে দেয় এবং ফাইনালি সেই কন্ডেনসেটগুলো সেখানে থেমে যায় এবং ভস্ম হয়ে যায়। তবে সবশেষে একটাই প্রশ্ন যে এই কন্ডেনসেটগুলো যে আনন্যাচারাল স্টেটে থাকুক না কেন, তারা নিজেদের মতন এরকম আচরণ করছে কি করে, মানে মানুষদের মতন চলাফেরা এরকম কাজ করছে কি করে তারা? কারণ কেউ তাদেরকে কন্ট্রোল করছিল। মার্ক এবং ম্যাডিসন ফাইনালি সেই ল্যাবরেটরির আরেকটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে তারা ভর্তি ক্রায়ো চেম্বার দেখতে পারে। তবে তার মধ্যে কোনো মানুষ নেই, বরং মানুষদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা রয়েছে, অর্থাৎ শুধু শিরা উপশিরা, মানে একটা ইনকমপ্লিট মানুষ সেখানে রয়েছে যার ব্রেনটা অ্যাক্টিভ। একটু আগে আমরা যে দেখছিলাম না যে মানুষদের পুরো সম্পূর্ণ শরীরটাকে এক্সরে করা হয়েছিল একদম মলিকুলার লেভেলে, তারা জাস্ট মানুষদের শরীরটাকে স্ক্যান করেনি, বরং এরকম বহু মানুষদের ধরে এনে তাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল। সেই মানুষটার কমপ্লিট নার্ভাস সিস্টেমটাকেই শুধু জীবিত রাখা হয়েছে যাতে সে সেই কন্ডেনসেটটাকে কন্ট্রোল করতে পারে। মানে তার শরীরের এক অংশ যেটা এই ক্রায়ো চেম্বারের মধ্যে রয়েছে এবং বাকি অংশ যেটা সেই কন্ডেনসেট ফর্মে রয়েছে সেটা বাইরে ঘুরে বেড়াচ্ছে। যাদেরকে আমরা এতক্ষণ ধরে ভূত বা নানান অ্যানোমালি মনে করছিলাম তারা অ্যাকচুয়ালি রিয়েল মানুষ। বাট আনফর্চুনেটলি তারা জীবন এবং মৃত্যুর মাঝখানে এমন একটা পজিশনে ফেসে রয়েছে যেখান থেকে আর তারা কোনোদিন বেরোতে পারবে না। অবভিয়াসলি তারা এই স্থানে পুনরায় ফিরে এসে সম্পূর্ণ স্থানটাকে তারা ধ্বংস করে দিতে পারে, কিন্তু তারা তো সেটা করবে না, কারণ যেমনটা বললাম তারাও তো মানুষ, সেম ফিলিংস তো তাদেরও আছে। তারা কি মরতে চাইবে? অবশ্যই না। এই মানুষগুলো অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের টেস্ট সাবজেক্ট ছিল। তবে মার্ক এখন তাদেরকে মুক্তি দিয়ে দিতে চায়, তাদের লাইফ সাপোর্টটাকে সে সম্পূর্ণভাবে খুলে দেওয়ার চেষ্টা করে। মেডিসন তখন আটকে দেয় তাকে। মেডিসন জানায় যে তোমাকে বড় চিন্তা করতে হবে। বড় চিন্তা মানে এটাই যে শত্রুরা যখন এই প্রযুক্তি ব্যবহার করেছে তাহলে সিআইএ ঠিক সেম ভাবে এরকমই অনেক অস্ত্র বানাতে পারবে। তবে যেমনটা আমি দেখেছিলাম যে মার্ক কোনোভাবেই এই যুদ্ধের পক্ষে না, সে সেই কারণে সেই ক্রায়ো চেম্বারগুলোর যে লাইফ সাপোর্ট আছে সেগুলোকে ডিসকানেক্ট করা করে। অবশেষে মিশন শেষ, তারা ফিরে আসে। মার্কের মিশন শেষ, তবে সেই সৈন্যগুলো তারা কোনোদিন থামবে না। আসলে তারা তো থামতেও তো শেখেনি। যেমনটা বললাম এই স্থানে চলছে গৃহযুদ্ধ এবং তারা তাদের কাজ করে যাবে। তবে মার্ক যে কাজের জন্য এখানে এসেছিল সেটা সে করে ফেলেছে। তাকে অফার দেওয়া হয় এখানে আরো কিছুদিন থাকার জন্য। আরো কিছুদিন মানে আসলে দেশের ডিফেন্স ডিপার্টমেন্ট সেই প্রযুক্তিটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে সেম অস্ত্র বানানোর চেষ্টা করছে। অর্থাৎ মার্ক যেটার চিন্তা করেছিল সেটাই হয়। মানে ওই যে কথা আছে না যে ওয়ার নেভার চেঞ্জেস, মানুষদের নেচার কখনো চেঞ্জ হয় না। সেই কারণেই মার্ক এখানে থাকতে চায় না। তার ডিউটি ছিল এখানে আসা, সেই অ্যানোমালিসগুলো আসলে কি জিনিস সেগুলোর ব্যাপারে জানা, এবং সে তার কাজটা করে ফেলেছে। এখন সে ফিরে যাবে। আর কথা হচ্ছে যখন যুদ্ধের, সেটা তো সেই প্রস্তর যুগ থেকে চলে আসছে এবং ভবিষ্যতেও চলতেই থাকবে। সো এই হচ্ছে স্পেকট্রাল সিনেমাটার বেসিক প্লট।
আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি। অবভিয়াসলি বহু কমপ্লিকেটেড জিনিস রয়েছে এই সিনেমাতে, যেগুলো আমার দ্বারাও এক্সপ্লেন করা তো সম্ভব না, কারণ আই এম নট এ সায়েন্স গাই, যেটা আপনারাও জানেন। বাট যেটুকুনি জানার প্রয়োজন আশা করি আমি আপনাদের সেটুকুনি জানাতে পেরেছি। তো কেমন লেগেছে আপনাদের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না, আমিও জানতে ইচ্ছুক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, ইচ্ছা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।